আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। রক্তক্ষয়ী ইতিহাসের মাধ্যমে দীর্ঘ ৯ মাসের যুদ্ধে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, আমরা সেই স্বাধীনতার যে সূচনা হয়েছিল সেই সূচনা লগ্নের দিন হচ্ছে আজ। আজকের দিনের মাধ্যমে আমরা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই লাখো শহীদদের, যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফলে আজকে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিন্তু এখনও প্রশ্ন থেকে যায়, আজকে স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা কতখানি স্বাধীনতা পেয়েছি, কতখানি স্বাধীন হয়েছি, এখনও কেন এসব প্রশ্ন আসবে? এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ, আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক এবং তুখোর আলোচক জনাব মাহবুব আজিজ। শুভেচ্ছা আপনি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত আছেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা টক অনুষ্ঠানে। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা স্বাধীনতার ৫৪ বছর পার হওয়ার পরেও পৃথিবীতে আরও অনেক রাষ্ট্র কিন্তু তারা স্বাধীন হয়েছে, কিন্তু তাদের দেশের স্বাধীনতা নিয়ে, তাদের দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে ৫৪ বছর পরের যেসব আলোচনা, সেখানে উন্নয়ন, তাদের অগ্রগতি নিয়ে কথা বলা হয়, কিন্তু আমরা এখনও ইতিহাস নিয়ে বিতর্ক করি। আমরা এখনও ইতিহাসের নানা গলি ঘুপচি নিয়ে আলোচনা করি। এভাবে আলোচনা করলে আমরা আর কতটা এগোতে পারবো, সেসব বিষয়ে নানা প্রশ্ন বারবারই তৈরি করছে, আমাদেরকে অনেকটা পেছনে নিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম বিশেষ করে এসব বিষয়ে তারা অনেকটাই মুখ গুমরা করে থাকতে চান। তারা জানতে চান আসল সত্যটা, সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের সঙ্গে আজকের আছেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আমরা একটু শুরুতে তার কাছে জানতে চাইব, জনাব সিরাজুল হক, আপনি কিন্তু রণাঙ্গনের যোদ্ধা। আপনাদের সেই যৌবনের দীপ্ত পদক্ষেপ, যে দীপ্ত প্রত্যয় ছিল, আপনারা সময়কে তখন পাশ কাটিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন, যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন। আজ ৫৪ বছর পরে এসে আপনি কি ভাবছেন? আপনাদের সেই স্বপ্ন কতটা পূরণ হয়েছে আর কতটা পূরণ হতে যাচ্ছে? আপনার এই প্রশ্নের জবাব, বিসমিল্লাহির রহমানির রহিম। ৫৪ বছরের স্বাধীনতা এদেশের মানুষ কি পেয়েছে? স্বাধীনতা অর্থবহ হয়েছে কিনা? মহান মুক্তিযুদ্ধ আমরা যদি ডিফাইন করি সমকালীন রাজনীতি, তাহলে আমাদের একটু পিছনে যেতে হবে। ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল ইন্ডিয়া, পাকিস্তানের সময়কাল ২৩ বছর। ২৩ বছরে সেখানে কোনো ডেমোক্রেটিক প্রসেসকে ফলো করা হয়নি। আইয়ুব খান বিডি মেম্বার ইলেকশন করেছে, ইয়াহিয়া খান ৭০-এর নির্বাচনে, এই নির্বাচনে মৌলানা ভাসানী ইলেকশন করার কথা উনি করেন নাই। আমরা ২৩ বছরের নির্যাতিত, নির্যাতিত পাকিস্তানের শাসক গোষ্ঠী সবসময় তারা আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ওই সময় শেখ মুজিবের বিরুদ্ধে আউটলেট সবগুলো মামলা হয়েছে। সেই মামলা ছাড়িয়ে এনেছেন আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আজকে ইলেকশন হল ১৯৭০-এর নির্বাচন। সেই নির্বাচনে মৌলানা ইলেকশন না করার কারণে আওয়ামী লীগের পূর্বাঞ্চলে, ইস্ট পাকিস্তানে জনগণ, ভোটার সংখ্যা বেশি, আসন সংখ্যা বেশি, জনগণ একচেটিয়া ভাবে শেখ মুজিবকে, আওয়ামী লীগকে জয়ী করল। আলোচনা এক পর্যায়ে আসলো ক্ষমতা হস্তান্তরের। জনাব সিরাজুল হক, আমি আপনাকে একটু থামিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের এই ইতিহাস আমাদের কম বেশি অনেকটাই জানা। আমার একটু স্পেসিফিক করে জানতে চাওয়া আপনার কাছে, এই যে মুক্তিযুদ্ধ, আজকের এই দিনটি ২৬শে মার্চ আপনার কাছে কতটা আবেগের, কতটা ভালোবাসার? কারণ আমরা সেখান থেকে সামনে এগোতে চাই। যুদ্ধ এটা আমাদের অহংকার, জাতির অহংকার, জাতির সভ্য অস্তিত্ব। আমাদের এই যুদ্ধ রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা কারো দেওয়ার দান নয়, অনুগ্রহ করে আমার দান করেছে এই কথা বলার সুযোগ নাই। পাকিস্তান এবং ইন্ডিয়া যখন হয়, তারা চির বৈরী শত্রু।
ইন্ডিয়া চায় পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য। আমরা ভোটের ইলেকশনে মেজরিটি পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করার পরে, তারা হস্তান্তর না করার পরে আমরা স্লোগান দিতে দিতে গলায় রক্ত বের হয়ে যায়। সমস্ত জনগণ এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলন যোগদান, অসহযোগ আন্দোলন যোগদান করে। এখন তারা আলোচনা করলো 24শে মার্চে জনাব ভুট্টো এখানে আসলো, বলে যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমি টেলিভিশনে খবর শুনেছি 24শে মার্চে 10টায় রাত্রে খবর শুনেছি। 25শে মার্চ তারা কোন আলোচনা অগ্রগতি ছাড়াই চলে গেল। কিন্তু আগের দিন শেখ মুজিব বলেছিল আলোচনা ফলপ্রসূ হচ্ছে, কিন্তু কোন আলোচনা ছাড়াই শেষ ছাড়াই তারা চলে গেল। 25শে মার্চে তারা এর মধ্যে আলোচনার মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আমদানি অস্ত্র আমদানি করার জন্য চিটাগাঙ্গে তারা পানির জাহাজে অস্ত্র আমদানি করেছে, লোক আমদানি করেছে। যে আলোচনা যদি না হয় তাহলে আমাদের কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করবে এই দেশের মানুষকে। আসলে সেই নিয়ন্ত্রণের যে জনাব সিরাজুল হক, আপনার মানে আপনার কথার সূত্র ধরে যদি একটু আমরা এগোতে চাই, সেটা হচ্ছে যে তখনকার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যার মাধ্যমেই আপনাদের মতো তরুণ যুবারা রাস্তায় নেমে পড়েছিলেন বলেই কিন্তু দেশে স্বাধীন হয়েছিল। আমি একটু আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব মাহবুব আজি, আপনাকে জানতে চাই যে এই স্বাধীনতা, এই 26শে মার্চ, এই অর্জন কারো দয়ার দান না, যেটা আমরা জনাব সিরাজুল হকের কাছে শুনছিলাম। কিন্তু একটি বিষয়, পৃথিবীতে আরও অনেক রাষ্ট্র তো স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার এত বছর পরে সেসব দেশে তাদের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই। আমাদের কেন বিতর্ক করতে হয় আসলে? ধন্যবাদ। দেখুন, একদম শেকড়ের মধ্যেই গলদ যদি থাকে তাহলে কিন্তু আপনি গাছ যতই বড় হোক না কেন ওই শেকড় ধরে টানাটানি আপনার চলবেই। আপনি দেখুন যে আমাদের মুক্তিযুদ্ধের যে কথাটি আমাদের বড় ভাই বললেন, সেখানে সরাসরি যেই তিনটি কারণ আমরা দেখতে পাই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, গণতন্ত্রহীনতা এবং ধর্মীয় কুপমণ্ডকতার কারণেই কিন্তু রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনা। এবং এটা কিন্তু আটকা একদিন সকালবেলা বা এক রাতে যুদ্ধটা শুরু হয়নি। এর আগে 23 বছরের ধারাবাহিক নিপীড়ন এখানে জড়িত আছে। এই 23 বছরের নিপীড়নের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে 40 সালে সে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিন্তু পাকিস্তানটি ভাগ হলো না। পাকিস্তান ভাগ হলো আপনার পশ্চিম পাকিস্তানের হাতেই মূল ক্ষমতা থাকলো এবং পূর্ব পাকিস্তান তার একটি উপনিবেশিকে পরিণত হলো শুরু থেকেই। তারপর আমরা দেখলাম 52 সালের ভাষা আন্দোলন, তারপরে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে মুক্তিযুদ্ধ, এবং সব কিছুর মধ্যেই কিন্তু একটা ধর্মীয় রাজনীতি সেখানে লুকানো ছিল। অর্থাৎ পাকিস্তান হবে মুসলিমদের রাষ্ট্র, ভারত হবে হিন্দুদের রাষ্ট্র। কিন্তু পূর্ব পাকিস্তান কি, তার এখানে কিন্তু একটি বড় অংশ হিন্দু ছিল। মুসলিম প্রধান হবার পরেও পুরো দেশের মধ্যে কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো আধিপত্য ছিল না। নির্বাচনে জয়ী হবার পরেও তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না, সেজন্য মুক্তিযুদ্ধ হলো। এবং তারপরে মুক্তিযুদ্ধ জাত যে চেতনাগুলো আমরা পেলাম, তার অন্যতম একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং এই ধর্মীয় কুপমণ্ডলতা থেকে মানুষ যাতে মুক্তি পায়, এরকম একটা অভিজ্ঞান কিন্তু মুক্তিযুদ্ধের রক্তস্রোতের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ পেয়ে গেল। তারপর 72 থেকে 75 মাত্র একটা দেশ তৈরি হয়েছে কেবল। এখানে নানান রকম অনেক নিয়ম শৃঙ্খলার ঘাটতি। এর মধ্যে আপনি 75-এর 15ই আগস্টে যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা, তাকে একদম সব অংশে নিহত করবার একটা চেষ্টা করা হলো। এটার কারণ কি? এটা কি শুধুই একটি হত্যা? এর পেছনে নিশ্চয়ই আরো ঐতিহাসিকরা আরো অনেক ধরনের বিতর্ক, অনেক ধরনের কারণ খুঁজে পান। অর্থাৎ বাংলাদেশ জন্মের 3 থেকে 4 বছরের মধ্যে আপনি দেখুন যে একটি বিতর্ক এখানে যুক্ত হয়ে গেল। এবং তারপর আবার 81 সালে আরেকজন রাষ্ট্রপতি নিহত হলেন, জিয়াউর রহমান। সেটিও কি শুধুমাত্র একটি ব্যক্তিকে খুন করা? আপনি দেখুন ভারতীয় উপমহাদেশে কতগুলো খুন হয়েছে। ওদিকে পাকিস্তানে আপনি বেনজির ভুট্টো হয়েছে, ওদিকে ভারতে ইন্দিরা গান্ধী হয়েছেন, বা গান্ধী পর্যন্ত হত্যাকাণ্ড, কেউ কি সব অংশে নিহত হয়েছেন? একটি 8 বছরের শিশু রাসেল সহ 22 জন এক পরিবারে নিহত হলেন 15ই আগস্ট। তারপর আমরা কিন্তু দেখলাম যে কিছু বিরতি পর রাজনৈতিক হত্যাকাণ্ড এখানে চলছেই। কিন্তু সেই রাজনৈতিক যে হত্যাকাণ্ড বা যে বিতর্কের বিষয়গুলো, আমি সেখানে যেতে চাচ্ছিলাম। আরেকটি বিষয় নিশ্চয়ই আপনার হয়তো চোখে পড়েছে কিনা, আমরা 24-এর যে জুলাই আগস্ট অভ্যুত্থান দেখেছি আমরা, এরপরে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল, এরপরে এই 12 ফেব্রুয়ারি নির্বাচন, মাঝের যে সময়টু, সে সময় নিয়ে আমরা অনেকেই বলতে শুনেছি যে মুক্তিযোদ্ধাদের প্রকৃত যে সম্মান, সেখানে অনেকটা ঘাটতি দেখা গিয়েছে।
আপনার কাছে আসলে বিষয়টি কেমন মনে আমি হয়? ওই কি জায়গাতে দেখেছেন? আসতে চাচ্ছিলাম, যেখানে ছিলাম যে দেখুন যে এই যে নিয়মিত বিরতিতে হত্যাকাণ্ড হচ্ছে, নানান রকম বিতর্ক, যখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের মতো করেই এক ধরনের ইতিহাস চর্চা, বিএনপি আসলে তাদের মতো করে কিছুটা, কিন্তু মূল জায়গাগুলো কিন্তু একই ছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনি 15 খণ্ডের যে মুক্তিযুদ্ধের দলিল, সেটা জিয়াউর রহমানের সময়ই করা এবং এটা বরেণ্য হাসান হাফিজুর রহমান সম্পাদিত। অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি বড় বিতর্ক কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে ছিল না। এটা ঘটলো 24-এর এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটার একটা নিশ্চয়ই ইতিবাচক অনেকগুলো কারণ আছে। স্বৈরাচার এবং তার 3টি একতরফা নির্বাচন এবং নানান রকম অনেক নিপীড়ন এটার পেছনে আছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের এই যে গণতান্ত্রিক যে অভিপ্সা মানুষের, তার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতার কোনো সম্পর্কই ছিল না। এটা হয়েছে মব সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে, ইচ্ছায়, পৃষ্ঠপোষকতায়। এই সরকার 5ই আগস্ট ক্ষমতায় আসবার পর, 8ই আগস্ট ক্ষমতায় আসবার পর পর লাগাতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনার মাজার ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ভাঙা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে। আমি একটু দুটো লাইনে শেষ করি। আপনি দেখুন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস ব্যাপারে তারা বিসিএস এ প্রশ্ন করে প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ। এই ব্যাপারগুলোতে এটা ডানপন্থাকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে তারা প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে গেছে। জি, জনাব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক আমাদের সঙ্গে আছেন। আমরা একটু যেতে চাই আপনার কাছে যে জনাব সিরাজুল হক, এই যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি মাঠে কাজ করেছেন, মাঠে ছিলেন, রণাঙ্গনে আপনি যুদ্ধ করেছেন, যখন এই মুক্তিযুদ্ধকে নিয়ে নানাভাবে বিতর্ক হয় তখন বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি বিষয়টাকে এইভাবে দেখি, পশ্চিমারা মোলাজ ধুলাই দিছিল এই দেশ যদি স্বাধীন হয়ে যায়, আমরা ইসলাম চলে গেল, গণতন্ত্রের কোনো সংজ্ঞা এখানে নেই। এই কারণে মোলাজ ধুলাই দিয়ে কিছু লোককে বিভ্রান্ত করে বদলে সৃষ্টি করেছিল তাদের পদলেহন করার জন্য। সেই সময় আমরা ভারতে গেছি, ভারত আমাদেরকে লুকে নিছে। আমরা 1 মাস 2 দিন ট্রেনিং, ফার্স্ট বেস আমি ট্রেনিং করছি যুদ্ধকালীন সময়। আমি 11 সেক্টর কোম্পানি কমান্ডার ছিলাম। তো সেই জায়গাতে আপনার দেখেন আমরা মুক্তিযুদ্ধে ট্রেনিং করেছি। এফএফ হলো আপনার যারা কলেজ, স্কুল, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, যুবক, ছাত্র, কৃষক জনতা 80,000-এর মতো। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, আনসার মুজাহিদ সহ ছিল আর 30,000। 1,10,000 খরচ করতেন। ধরে নেই যদি ফরেন ডিগনিটরিজ, মুজিবনগর গভর্নমেন্টের এমপ্লয়ি, সাবেক এমএনএ, এমপিএ, পার্লামেন্ট যারা জাতীয় সংসদের মেম্বার ছিলেন, প্রাদেশিক পরিষদে ছিলেন, ধরে নিল 1,10,000 ক্রস করে না। এখন বর্তমানে সার্টিফিকেট দেওয়া হয়েছে 2,52,000। অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা দাবি করে যে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, আমরা যখন ভারতে গিয়েছি, ট্রেনিং করেছি, যুদ্ধ শুরু করেছি, আমরা যখন আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, গুলি খেয়ে আমরা মাটিতে পড়ে আছি, রক্তাক্ত দেহে কাঁধে করে নিয়ে বেরিয়েছি, গলগণ্ড বেয়ে রক্ত ঝরেছে। এই দুঃখ 54 বছর পরেও আমরা তখন গভীর রাত্রে মনে হয় আমাদের শঙ্কিত করে, অন্তরাত্মা কেঁপে উঠে। এই শহীদেরা, এই স্বাধীনতার অর্থ একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। এই দেশ শহীদেরা মানুষের যুদ্ধে আমরা অস্ত্র দিয়ে লড়াই করেছি, রক্ত দিয়ে স্বাধীনতা কেন না, তাতে মানুষের কি মুক্তি এসেছে? মুক্তির জন্য লড়াই করেছে। আমরা যুদ্ধ করার পরে যারা বললেন এদেশের 92% লোক মুসলমান, গণতন্ত্রের সংজ্ঞা যদি 49-51 হয়, তাহলে ধর্মীয় অনুভূতিকেও আমরা দিতে হবে। একদল বলল ইসলাম গেল, পাকিস্তানের শাসন ক্ষমতা টিকে থাকার জন্য তারা বলে ইসলাম গেল। যখন 7ম নবর আসতেছে, জেনারেল নিয়াজি এখানে ইস্ট কমান্ডের দায়িত্ব ছিল, তখন অনেক জেনারেলরা নিজেদের আত্মসমর্পণ দলিলের মধ্যে লেখা আছে, এটা বই পড়ে দেখবেন, যে যখন 7ম নবর আসতেছে তখন আর্মির জেনারেলরা পাকিস্তানে মদ খেয়ে অর্ধেক তাদের সোফায় শরীর, অর্ধেক তাদের কার্পেটে, তারা আনন্দ করছিল আর কি। এরা এই ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় 23 বছর পরও টিকে থাকার চেষ্টা করেছে, ভোটের মূল্য না দিয়ে। অন্যদিকে ভারত চেষ্টা করেছে তাদের, আমাদের ট্রেনিং করায় আমরা যেটা করতে পারি। আমরা এইখানে যে তারা পরবর্তী সময় দেখা গেল, আমরা ভারতে জিজ্ঞাসা করেছি এমপিদের, যারা এমএনএ এমপিদের,
আমরা তার যখন যুদ্ধে তার মানে ছিলাম, আমরা যদি বিষয়টাকে এভাবে বলি যে রাজনৈতিক বাস্তবতায় কি মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধাদের সংখ্যা বারবার করে কমানো বাড়ানোর যে ঘটনা ঘটেছে বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে রাজনীতি, সেসব কারণে এই ধরনের বিতর্ক কিনা, আমরা সে বিষয়ে জানবো। যাচ্ছি দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। ঈদ মুবারক। সরকার আর জনগণের মধ্যে পার্থক্য যেমন কেটে নিল। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি আমাদের গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না, এটা কোন মডেলের মধ্যে পড়বে? মেরিল মিল্ক সুপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের দিন রাত 8:30 মিনিটে। মনে করেন যে এই সরকারকে সময় দাও। ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ ঈদ করবার মুবারক। ক্ষেত্রে সিন্ডিকেট জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণের রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হবে যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 মিনিটে। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? মূল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিল বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল? মেরিল মিল্ক থেকে আমরা যে সুপার কারিকুলাম আমরা এখন তারার ফলো করছি, ঈদ দেখবেন আমি ঈদের বিশ্বাস করি যে দ্বিতীয় তারা দেশের বাইরে রাত গিয়ে ভালো 8:30 মিনিটে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত ঈদ মুবারক। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে। সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন? কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর থার্ড নম্বর হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার। থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি মেরিল মিল্ক সুপার নিবেদিত তারার ঈদ দেখবেন রাত 9:30 মিনিটে। সবাইকে আমন্ত্রণ 30 মিনিটে জানাচ্ছি বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্য আপনার ডাক্তার। সাথে আছে আমি ডাক্তার ঈদ এবং আমার মুবারক। সাথে আছে স্বাস্থ্য বোর্ড স্পেশাল বাংলা টিভির আয়োজন মেরিল মিল্ক সুপার নিবেদিত। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে কোনো বিপদে যে সবার আগে ত্বকটা মনে আসে প্রপারলি ক্লিন করতে হবে। এই ধরনের পরীক্ষার ক্যারিয়ারের এমন জরুরি এখন দর্শক অপেক্ষা যেটা নিলে আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর এটা বেশি এমন তার কি সাথে হয় যে একটু এখনো পেট শুটিং নরম সেটে গেলে হচ্ছে, অনেক বেশি টেনশনে এই থাকে। ধরনের হ্যাঁ সমস্যা, থাকে, তাহলে কিছু আপনি কিছু সিন একবার এমন সন্দেহ থাকে করবেন। যে ওইটা শেষ হওয়া না পর্যন্ত একটা টেনশন থাকে। ডাক্তার অর্তি উপস্থাপন স্বাস্থ্য বিষয়ক তারার অনুষ্ঠান ঈদে আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত মেরিল মিল্ক সুপার নিবেদিত তারার ঈদ দেখবেন ঈদের চতুর্থ দিন রাত 8:30 মিনিটে। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা। সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন কেটে ঈদ নিল। মুবারক। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টা নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি আমাদের গণতন্ত্রের পথযাত্রায় একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সুপার নিবেদিত তারার ঈদে। শুটিং সময় তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না। লাইফে আমি একটা জিনিস বলে প্রেসারে যদি আমার ঘুম না হয়, তুমি আমাকে ঘুমাতে দিবে 8-9 ঘন্টা। আই এম সর্টেড। হ্যালো এভরিওয়ান, আমি নুসরাত ফারিয়া। আমি আসছি এবারের ঈদে মনে করে যে এই সরকারকে সময় দাও। মেরিল মিল্ক সুপার বাজারের নিবেদিত উপরে তারার নিয়ন্ত্রণ ঈদ করবার ক্ষেত্রে দেখবেন ঈদের পঞ্চম দিন রাত 8:30 মিনিটে। জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণের রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার। ঈদ মুবারক। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে আমন্ত্রণ হবে জানাচ্ছি যে আমরা বাংলা বীরের টিভির জাতি। স্পেশাল আয়োজন মেরিল মিল্ক
সোমবার নিবেদিত বাংলা তারার টক ঈদের রবি নিজের থেকে এমন কোনো বৃহস্পতিবার চরিত্র যেটা তোমার খুব দেখবেন পছন্দ, রাত ওই যে আমি 9টা যেটা 30 রোহিতের মিনিটে। ক্যারেক্টার প্রবাসী পাগল ভাই বোনদেরকে পাগল হলে সব করা যায়, কোনো জাজমেন্ট নাই, সব কত সাল থেকে নিজের শুরু স্টাইল হয়েছিল, ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ ডাবিং না লাইভ আর সাউন্ড কি কি জায়গা আমাদের ডেভেলপ করা কাজের ক্ষেত্রে উচিত মনে হয় যে এখনকার প্যাটার্নে সিন সাউন্ড থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি ভয়েস নিয়ে খেলতে আমি অনেক বিশ্বাস পছন্দ করি যে তারা তোমার দেশের বাইরে পাবলিক গিয়ে ভালো ক্যারেক্টার থাকবে। দেখে হয়তো আমার প্রতিবারই মনে হয় যে এটা তো করার খুশি জন্য না পদ্ধতি আমার মনে হয় যে এটা কোনো অন্য ভাষা জিনিস। শেখার ক্ষেত্রে আমি নাজমা আমাদের তিথি, শুরু করা আসছি উচিত বাংলা লিসনিং টিভিতে দিয়ে। তারার ঈদ নতুন অনুষ্ঠানে। বাজার সৃষ্টি সবাইকে আমাদের ঈদ কতটুকু হচ্ছে? যে একটা মেরিল রেগুলার মিল্ক মার্কেট সোপ। রিসার্চ দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছে আমি এম বাদশা। আমরা কথা বলছিলাম যে হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যে প্রতিজ্ঞা, যে প্রত্যয় আমাদের এই মহান স্বাধীনতা দিবসে, সেটি আমরা আসলে কতখানি এগিয়ে নিতে পারি মুক্তিযুদ্ধ বিষয়ে যেসব বিতর্ক আছে সেসব এড়িয়ে। আমরা বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, তিনি বলছিলেন যে রাজনৈতিক বাস্তবতায় কিন্তু মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমরা জেনেছি বা দেখেছি। আমার জানতে চাও যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতিকরণ সেটা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বা প্রকৃত যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে কতটা বাধা তৈরি করে, আমরা একটু জানতে চাইবো। আমাদের সঙ্গে আছেন মাহবুবাজি আপনার কাছে। দেখুন, আসলে এই যে আপনি বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি? এটা কি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা না বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা যখন বলছেন, আওয়ামী লীগ কি বললেন 15-16 বছর যে আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন, আমরা এই দেশ আমার বাবার, ইত্যাদি ইত্যাদি নানান রকম অনেক ধরনের আক্রমণাত্মক কথাবার্তা, অনেক যেগুলো মানুষের মধ্যে বিরক্তির তৈরি করেছিল। কিন্তু মূল প্রসঙ্গ কি? বঙ্গবন্ধু তো অবশ্যই মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, এটা তো জিয়াউর রহমান অস্বীকার করেন নাই। কাজেই যেটা প্রতিষ্ঠিত সত্য সেটা তো বারবার বলবারও কিছু নাই। কিন্তু এই আপনার বাবা যে মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, কিন্তু তিনি কি বলেছেন রাতের বেলা ভোট করতে? তিনি কি বলেছেন একা একা ভোট করতে? তিনি কি বলেছেন যে আপনি প্রধান বিরোধী দলের নেত্রীকে 8 বছর কারাগারে রাখতে? তা তো করেন নাই। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা আপনার দল কোথায় অনুশীলন করলো? তিনি কি বলেছেন সাম্প্রদায়িক রাজনীতিকে পিলে পোষে বড় করতে এবং একই দেশে 4 রকমের শিক্ষা ব্যবস্থা করতে, বৈষম্য তৈরি করতে? এই সব তো মুক্তিযুদ্ধের চেতনা নয়। কাজেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কোনো রকম অনুশীলন করেনি। তারপরে যে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা তো সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিল এবং তারা চেষ্টা করলো আওয়ামী লীগকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তৈরি করে, অনুপস্থিত করে তৈরি করে জাতীয় ঐক্যমত তৈরি করতে। 33টি দলের সাথে তারা একসাথে মিলে একটি জাতীয় সংলাপ করলো এবং সেই সংলাপে তারা জাতীয় পার্টিকেও নিল না, কিন্তু আবার জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে। একটা হাস জাদু একটা পরিস্থিতি। এবং 8-9 মাস ধরে যে আলোচনা চললো, সেই আলোচনা কিন্তু 8-9 মাস ধরে কোনো প্রয়োজনই ছিল না। এই 8-9 মাস ধরে তারা এনসিপি একটু বড় হওয়ার সুযোগ দিল এবং একটি প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির বিপরীতে একটা সাম্প্রদায়িক শক্তিকে দাঁড় করিয়ে দিল। এবং সেই জায়গায় আমরা দেখছি, আপনি যে বলছেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তো রাজনীতি করবার কিছু নাই। বাংলাদেশ হয়েছে একটি চেতনায়, যেই চেতনা আমাদেরকে পাকিস্তান এবং ভারত থেকে আলাদা করেছে। কিন্তু কোন সরকার সেটা অনুশীলন করলো? আওয়ামী লীগও ধর্মনিরপেক্ষতার চর্চা করেনি, বিএনপিও যখন ছিল ক্ষমতায় তখনও করেনি। আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখেছি, নানান জায়গায় আমরা নানান রকম অনেক রকমের সহিংস ঘটনা দেখেছি। পরমতকে সহিষ্ণুতার পর্যায়ে নিয়ে আসবার ক্ষেত্রে আমরা অধৈর্য পরিস্থিতি দেখেছি। মাত্র 1 মাস বয়সী সরকারের কাছে আমরা সবকিছু চাই না, কিন্তু নির্বাচনের আগের 15 দিন যে বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থান আমরা দেখেছি মুক্তিযুদ্ধের প্রশ্নে, নির্বাচন বিজয়ী হবার পর আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির সেরকম কোনো বক্তব্য কিন্তু শুনি নাই। বেশ প্রীতিময় একটা সম্পর্কে যাচ্ছে, সম্ভবত হানিমুন পিরিয়ড। আমরা এই হানিমুন পিরিয়ড যাওয়ার পর আমরা টের পাবো যে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে বিএনপি কিরকম কাজ করে। জি, আমরা শুনবো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, আপনি আছেন আমাদের সঙ্গে। বিএনপির অবস্থান কেমন হবে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে? যে প্রশ্নটি রাখলেন, আমি শুনতে চাই মাহবুবাজদের প্রশ্ন সম্পর্কে আপনার কি বক্তব্য? আপনার তো গোড়ার থেকে শুনতে হবে, আপনার শুনতে চান না, অল্প সময় একটু সাইড হবে না। কারণ চেতনার যারা ফেরিওয়ালা, তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। অস্ত্র হাতে যারা লড়াই করেছে তারাই তো মুক্তিযোদ্ধা। নাকি 1 কোটি লোক ভারতের সকলেই মুক্তিযোদ্ধা? 1 কোটি শরণার্থী ভারতে গেছে, শ্রীলঙ্কায় তো গেছে, তারা কি মুক্তিযোদ্ধা নাকি? ভারতে গেছে কিছু মাইনরিটি গ্রুপও গেছে, ভয়ে গেছে, তো
তো কাজে আমরা যারা যুদ্ধ করেছি, তাহলে চেতনার ফেরিয়ালা যারা, অস্ত্রের সঙ্গে অস্ত্রের বিনিময় করতে হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে গুলি থামছে নাকি? থামছে গুলি? যে আমি এটা গুলি করলাম, জয় বাংলা স্লোগান দিয়ে গুলি হয়ে যাবে? অস্ত্রের সঙ্গে অস্ত্রের মোকাবিলা করতে হয়েছে। জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত দিয়ে পৃথিবীর মানচিত্রে আমরা দেশটা অঙ্কন করেছি। এই কথাটাকে স্বীকার করতে হবে। এবং কারা করেছে? তারা আমরা যারা যুদ্ধ করেছে, যুদ্ধেরও বহুবিধ পরেই, সংখ্যাটা পরেই বলি, যারা এই ফেরিওয়ালারা যারা যুদ্ধ না করে নিজেরা মুক্তিযোদ্ধা হয়েছেন, মন্ত্রী, এমপি এবং 17 বছরের দুঃশাসনের মধ্যে যারা 1,42,000 যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা হয়েছেন, তার মানে পৃথিবীর ইতিহাসে দেখা যায় 9 মাসে কোনো দেশ স্বাধীন হয়নি। এটা যদি 9 বছর লাগতো, তাহলে তারা এই ফেলিওয়াররা বুঝতে পারতো যে মুক্তিযুদ্ধ কেমনে হয়, কিভাবে ক্রোনিং করতে হয়, কিভাবে শত্রু মোকাবিলা করে গুলি বুকে বিদ্ধ হয়ে কাতরাতে কাতরাতে আবার শত্রুকে ধ্বংস করতে হয়। এটা তারা ওই উপলব্ধি, ওই চেতনা তাদের ভিতরে নাই। হোয়াট ইজ দ্য রিয়ালিটি? বাস্তবতাকে অন্য জিনিস। তো কাজে আজকে যারা, শেখ মুজিব অনেক বড় মাপের নেতা ছিলেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, আমি তার স্পষ্ট কিছু বলতে চাই না। শেখ মুজিব জিয়াউর রহমানের সমালোচনা করতে চাই, যিনি, আমি এইভাবে বলি, আমরা যখন এই জাতি বিস্ফোরণমুখ, যখন সরকারি কর্মকর্তারাও যখন এটা অসহযোগ আন্দোলন নামল, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, তখন তো যুদ্ধের কোনো দিক নির্দেশনা ছিল না। কাজে যুদ্ধের কোনো দলীয় ভাবে কোনো ঘোষণা আসে নাই। এমপিরও ঘোষণা দেন নাই, শেখ মুজিব আক্ষরিক ঘোষণা হয়নি। একজন মেজর ঘোষণা দিলেন, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল ঘোষণা দিতে পারেন। একটা সিম্পল মেজর, I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh as head of the state. তখন আমাদের চিরাঙ্গের যারা কর্নেল থেকে আরম্ভ করে, যারা মেজর রফিক থেকে আরম্ভ করে, এই মাইনুদ্দিন বাদল একদিন পার্লামেন্টে 400 নেতা হিসেবে পার্লামেন্টে বক্তৃতা করছে যে মুক্তিযুদ্ধ কেমনে হয়েছে, জিয়াউর রহমানই ঘোষণা দিছে না অন্য কেউ ঘোষণা দিছে, সেই জিনিসটা বিতর্কের মধ্যে না নিয়ে আমি বলতে চাই, একটা মেজর ঘোষণা দিলে 79 পার্লামেন্টের রেজ্জাক ভাই, তুফাইল সাহেব পার্লামেন্টের প্রসিডিংস আছে এগুলো, যে একজন আর্ম ফোর্সের মেজর ঘোষণা দেওয়ার পরে আমরা অনুপ্রাণিত হয়েছে মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ার জন্য, যে আমরা পেয়ে গেছি, আর্মস দিয়ে পশ্চিমাদের প্রতিহত করতে হবে। এই স্লোগানে ভোটের মূল্য দেয় নাই, স্লোগানে কোনো কাজ হবে না। আমরা গেলাম, আমাদের সেই মুক্তিযুদ্ধের পরে অব্যাহত পরেই আমাদেরকে অ্যাবজর্ব করা হয় সেনাবাহিনীতে। শেখ মুজিবুর রহমান সাহেব উনি জাতীয় রক্ষী বাহিনী কি কারণে করছেন? আমাদেরকে অ্যাবজর্ব করা হয় না। এই জাতীয় রক্ষী বাহিনী পলিটিক্যালি এটাকে একটা রক্ষী বাহিনী করে নিজের 22,000 মুক্তিযোদ্ধা সহ 32,000 বিপ্লবী হত্যা করেছে রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী কি দেশে প্রয়োজন ছিল? পশ্চিম পাকিস্তান থেকে যারা ফেরত আসে তাদের চাকরি রাখলেন, মুক্তিযোদ্ধার সিনিয়রিটি দিলেন, তারা জুনিয়র হয়ে গেল। 19 বার কু হয়েছে এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য। এই যে এই যে একটা অদূরদৃষ্টি সম্পন্ন একটা চিন্তা এবং একটা স্টেপ নেওয়ার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং প্যাট্রিয়টের মধ্যে যুদ্ধ বাজায় 19 বার কু হওয়ার ফলে সমস্ত ম্যাক্সিমাম ফ্রিডম ফাইটার অফিসার মারা গেছে। মাঝখান থেকে এরশাদ, হুসেন মোহাম্মদ এরশাদ, যুগের শ্রেষ্ঠ সেরা স্যার, ভারতে এনডিসি করছে, ওয়াশ করে দিচ্ছে। সেই হুসেন মোহাম্মদ এরশাদ ডুগডুগি বাজায় সব জেনারেলদের মারার পরে, উনি মঞ্জুর সহ সকলে মারার পরে উনি বাংলাদেশের 9 বছর শাসন করেছেন। কোন অপশাসনই দেশে টিকে থাকে নাই। পাকিস্তানের টিকে থাকতে পারে না। ধন্যবাদ জনাব বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আমরা আপনার যে পয়েন্ট, সেখান থেকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। জনাব মাহবুব আজিজ, আমরা জানতে চাই যে আসলে এই সকল সংকট কাটিয়ে এগুবার পথ কি, যদি ছোট্ট করে একটু বলতে। এগুবার পথ হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা। সেটা কারা দিবে? সেটা অবশ্যই যারা রাজনীতি করেন তাদের মধ্য থেকেই আসতে হবে। এবং যেহেতু 2/3 ভোট এভাবে বিএনপিকে মানুষ দুহাত ভরে দিয়েছে, রাজনৈতিক বিভাজনকে কাটিয়ে কোন প্রক্রিয়া যেতে পারে? বিভাজন তো থাকবেই, না হলে আলাদা আলাদা দল থাকবে কেন? সেই জায়গায় নৈতিকতা এবং আদর্শ থাকতে হবে। আপনি 18 মাসে আপনি দেখলেন যে ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে কি কোনো কথা বলেছে মব সন্ত্রাসী সরকার? বলেছে যে আমরা আত্মনির্ভরশীল কিভাবে হতে পারি? তা না বলে শুধু ভারত বিরোধিতা ছাড়া কোন রকম উদ্যোগ পরিকল্পনা নিয়েছেন? অবশ্যই দায়িত্ব নিতে হবে সংসদে, জাতীয় সংসদে। 2/3 ভোট পেয়ে সরকার নির্বাচিত হয়েছেন, তাদের হাতেই সরকার, দেশের মানুষ আগামী 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছেন, তাদের আমাদের ভবিষ্যৎ। এবং অবশ্যই জাতি তাকিয়ে আছে। এবং ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আপনার সর্বশেষ যে পয়েন্ট, সেটি নিয়ে আমরা আশায় বুক বাঁধতে চাই। দর্শক, নিশ্চয়ই আমরা আশা করব বিএনপি সরকার দায়িত্ব নিয়ে যে নতুন যাত্রা শুরু করছে, তাদের হাত ধরেই এই সকল অপশাসন এবং সকল ধরনের যে বিতর্ক, সেগুলো কেটে
সামনে এগিয়ে যাক বাংলাদেশ, এমন প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।